আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভৌগোলিক অবস্থানগত সুবিধা আদায় করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাইয়ের সুযোগ এসেছে, মন্তব্য তারেক রহমানের। দল পুনর্গঠন করে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়ার তাগিদ। অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি, নাগরিক কমিটি। নির্বাচনকে ঘিরে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে, হুঁশিয়ারি সার্জিস আলমের। মিটারে নয়, সিএনজি অটোরিকশা চলবে চালকের নির্ধারিত ভাড়ায়। আন্দোলনের মুখে জেল জরিমানার নির্দেশনা থেকে সরে এলো বিআরটিএ। রাজধানী জুড়ে তীব্র যানজট। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৮তম বিশ্ব ইজতেমা। মুসলমানদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান, আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনের তাগিদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তা থেকে উদ্ধার পাওয়া ছাড়া গতি আসবে না। রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে যোগ দেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টারা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো যখন একজন নোবেল লরিয়েট আমাদের মাথার উপর থাকেন। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ জানান, সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় তা হয়তো ভুলেই গিয়েছে এদেশের প্রশাসন। এটি এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি। গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া, এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব। বক্তব্যে প্রধান উপদেষ্টার বার্তা স্পষ্ট, দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই। দুর্নীতি থেকে মানুষ বের হয়ে এসছে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা বলা হচ্ছে না। শুধু চেষ্টার দরকার, শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার যে আমরা এটা করব। এটা ছাড়া আমরা যত মিষ্টি কথাই বলি সব অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না। আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো, এটা কারো মুক্তি পাবে না। এই দুর্নীতি যে কত রকম, আমি শুধু দু একটা বিষয়ে সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলে বলছি। অবস্থানগত সুবিধা আদায় করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেও জানান তিনি। আমাদের কি অপূর্ব সুযোগ, আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর, আমাদের উপকূল ভূমি, সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল। এই একটা মস্ত বড় সুযোগ, পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা। আমরা দিন ব্যবহার করতে জানিনি, এখন যে মুহূর্তে এটার ব্যবহার শুরু করব, আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে না। বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। আমরা মহা সৌভাগ্যবান এক জাতি, তার অবস্থানের কারণে। সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জেলা ভিত্তিক ভালো কাজের র্যাঙ্কিং চালু করার কথাও জানান ডক্টর ইউনূস। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরেই সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করছে জানিয়ে প্রধান উপদেষ্টা সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। অতিথি নয়, প্রশাসনের ক্যাপ্টেন হিসেবে কাজ করতে চান বলে জানান তিনি। ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, সরকারের কাজ হয়রানি রোধ করে জনসেবা নিশ্চিত করা। নতুন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গত ৬ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ের শাপলা হলে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে নতুন বাংলাদেশ গড়তে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি। আমি অতিথি হিসেবে
বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। ডিসিদের এই ফোরামকে মহাশক্তিধর সমাবেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা দেশ গঠনে সকলকে টিম ওয়ার্ক করার আহ্বান জানান। তাগিদ দেন যে কোনো মূল্যে ডিসিদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতে আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন করতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। জেলার মান উন্নয়নে ভালো কাজের প্রতিযোগিতা করার আহ্বান জানান তিনি। ঘোষণা দেন যেসব জেলা র্যাঙ্কিংয়ে ভালো করবে তাদের পুরস্কৃত করা হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি। আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি করে আছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়। এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবার এই হয়েছি, গত বছর এই ছিলাম, এবার এই বছর এই হয়েছে। এটা পরিষ্কারভাবে বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোরভাবে তদারকির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান তিনি। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জনগণ যেন ভালো কাজের জন্য মনে রাখে, ডিসিদের এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে বলেন ডক্টর মুহাম্মদ ইউনুস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচারের পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলকে পুনর্গঠনের পাশাপাশি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময় এসেছে। নড়াইল জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এসবের মেরামত করতে হবে। দুঃসময়ে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে বলে জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 8 বছর পর নড়াইল জেলা বিএনপির সম্মেলন, তাই উৎসব আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় সম্মেলনস্থল শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। দল পুনর্গঠনে দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে নড়াইল বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা। স্থানীয় নেতাদের মতে নতুন নেতৃত্ব নির্ধারণে প্রাণের সঞ্চার হবে দলের রাজনীতিতে। দ্বিবার্ষিক এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের নামে মানুষের সাথে প্রতারণা করে স্বৈরাচার আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা সহ প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। এখন তা পুনর্গঠনের সময় এসেছে। দেশকে এগিয়ে নিতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে বলে জানান তারেক রহমান। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ ভোটের প্রক্রিয়ার মাধ্যমে। নেতাকর্মীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগের নির্দেশ দিয়ে তিনি বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন
বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একইভাবে আসুন আমরা দ্বিতীয় আরেকটি প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে। আমরা জনগণের আস্থা অর্জনের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা দলকে 31 দফা, দেশকে 31 দফার ভিত্তিতে আমরা গড়ে তুলব। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য ধরে রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা উপস্থিত এখানে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই কথা বলেন। শেখ হাসিনার পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দাবি করে রিজভী বলেন, নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, যা নতুন বাংলাদেশ নির্মাণের পথে প্রতিবন্ধকতা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণারও দাবি জানান বিএনপির এই মুখপাত্র। অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না? শান্তি স্থিতি আনতে হলে আমাদেরকে অতি দ্রুত রাজনৈতিক দল তারা যাতে জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে পারে সেই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। আসছে ছাত্রদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দলে নারীদের শুধু অংশগ্রহণ নয়, নেতৃত্ব স্থানীয় পর্যায়ে তাদের ভূমিকা থাকবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক নারী সমাবেশে তারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সাথে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ নিয়ে প্রয়োজনে ভারতের উপর চাপ প্রয়োগ করার দাবিও জানান কেউ। মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেন এদেশের নারী সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মফস্বল এলাকার নারী শিক্ষার্থীরা রাজপথে ছিলেন সরব। মা বোন সহ অনেকে আন্দোলনে সামিল হয়েছেন এক দফা দাবিতে। সেই জুলাইয়ের চেতনাকে লালন করে রাজধানীর শাহবাগে গণহত্যাকারী হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে এই নারী সমাবেশ, যেখানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় দেশের নারীদের রাজনীতিতে অংশ নিশ্চিত করতে হলে শেখ হাসিনার বিচার আগে নিশ্চিত করার জোর দাবি জানান অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো যদি না শেখ হাসিনার মতো একটি কায়সাব বাংলাদেশ এতদিন থাকতো। নারী সমাবেশে অংশ নিয়ে নাগরিক কমিটির নেতারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসিয়েছে এই নাগরিক কমিটি এবং সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। না নারী না পুরুষ কোনো অংশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। আমরা শুধু নারীদের পার্টিসিপেশন চাই না, আমরা নারীদেরকে ডিসিশন মেকিং এ চাই, আমরা নারীদেরকে গণপরিষদে চাই, আমরা নারীদের পার্লামেন্টে চাই, কোনো সংরক্ষিত আসেন না। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরাও অংশ নেন। বিগত 15 বছর শেখ হাসিনার জন্যই নারীরা এগিয়ে থাকতে পারেনি বলেও জানান এই সমাবেশের বক্তারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেউ ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। গণ অভ্যুত্থানের কারিগররাই আগামীর বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে বলে মনে করেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নতুন রাজনৈতিক দল গঠনের মতামত সংগ্রহের সময় সার্জিস জানান, চলতি ফেব্রুয়ারিতেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। 24-এর গণ অভ্যুত্থানের নায়কদের হাত ধরেই নতুন রাজনৈতিক দল আসছে, এই খবরটা পুরনো হলেও কবে আত্মপ্রকাশ করছে, কারা নেতৃত্বে থাকছেন এবং কি বা এই দলের নাম,
এসব নিয়ে এখন আলোচনা বেশি হচ্ছে। জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দল গঠন করতে বেশ কিছুদিন ধরেই জনমত সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জে যান গণ অভ্যুত্থানের কারিগররা। চলতি মাসেই নতুন দলের ঘোষণা জানিয়ে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট ছাড়া সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে ছাত্রদের এই দল। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র স্বপ্ন দেখে, আমরা তাকে আগেই বলে দিতে চাই, এই দল আপনার জন্য না। এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য, জনগণের জন্য। ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো, 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। সার্জিস আলম বলেন, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তারাই নতুন বাংলাদেশে নেতৃত্বের সামনের সারিতেই থাকবেন। তবে কেউ যদি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে গণবিপ্লবের হুঁশিয়ারি দেন তিনি। যদি এই নির্বাচনটিকে যে কোনো শক্তি, যে কোনো পক্ষ, যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। পথঘাট, দোকানপাটের চাঁদাবাজি এবং সিন্ডিকেট বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও তাগিদ দেন জুলাই বিপ্লবের এই নেতা। কেউ যদি ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবারও 1-11 ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সবার দাবি। এ সময় নেতাদের নির্বাচিত হয়ে জনগণের সম্পদ হাতিয়ে নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আগামী সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চায় শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অফ লিডারশিপ। সংলাপে আলোচকরা বলেন, সরকার বদলালেই হবে না, প্রয়োজন রাজনৈতিক নেতৃবৃন্দের মানসিকতার পরিবর্তন। খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে একটি কর্মসূচি দিয়েছিলাম। আমাকেও কিন্তু রাতের আধারে রাত 4টায় বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন। শুধুমাত্র একটি বিপ্লব হয়ে গেলে রাষ্ট্রের পরিবর্তন হবে, এটি কখনোই সম্ভব না। ভোটারদের সেই ক্ষমতা নাই যে সৎ যোগ্য প্রার্থী মনোনীত করা। তার মানে এই ক্ষমতাটা হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে দায় যে তারা ভালো এবং সৎ যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। সৎ, দক্ষ এবং সুশৃঙ্খল নেতৃত্ব গড়ে তুলতে স্কুল ভিত্তিক শিক্ষা কার্যক্রমে নৈতিক শিক্ষা জোরদার করার তাগিদ দেন বক্তারা। আমরা জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত, মানুষের কাছ থেকে সেটা ছেড়ে দেওয়া দরকার। আমি বিশ্বাস করি পরবর্তী সব নির্বাচনে তাই হোক। যাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো থাকে, যাদের কন্ট্রিবিউশন রাখার ক্যাপাসিটি ভালো থাকে, এরা পার্টির নেতৃত্বের প্রতি অন্ধভাবে অনুগত হবে না। কি কি ক্রাইটেরিয়া আনলে রাজনীতিতে অর্থ, পেশি শক্তি কিংবা পপুলিজমের প্রভাব থেকে মুক্ত করা যায়? ক্ষমতা ব্যবস্থার চরিত্র বদলানোটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এতে বিশ্লেষকরা বলেন, রাজনীতিকে অর্থ ও পেশি শক্তি মুক্ত করা গেলে নীতিবান রাজনীতিবিদদের সমন্বয়ে পরিচ্ছন্ন সংসদ পাওয়া সম্ভব। মানুষ 2018, 14, 18 আর 24 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে, 8 সালের যে ডিসেম্বরের যে নির্বাচন সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না? 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি। সেই নির্বাচনে হয়তো এবার যে প্রার্থীর কথা বলছেন, সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। যে কোনো মূল্যে একটি উত্তম জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার।
সেজন্য সারা দেশের জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি। দুপুরের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন নির্বাচন কমিশনার। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার জানান, এ বিষয়ে বলার সময় এখনো আসেনি। এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। নির্বাচন হলো একমাত্র পথ যার মাধ্যমে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এবং সেখানে রয়েছেন রাইট উইং ব্যাক। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রের পথটায় বিরুদ্ধ হলে নির্বাচন একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি। এখন থেকে আর মিটারে নয়, সিএনজি অটোরিকশা চলবে চালকের নির্ধারিত ভাড়ায়। সকালে অটোরিকশা চালকদের বিক্ষোভের মুখে জেল জরিমানার নির্দেশ থেকে সরে এসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। তবে সকাল থেকে চালকদের সড়ক অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। মোহাম্মদপুর, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আটকে দেওয়ায় যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী ও কর্মজীবীরা। আরও জানাচ্ছেন রাসনা দাস। 2012 সালের মিটারে নির্ধারিত ভাড়ায় গাড়ি না চালানোর দাবিতে সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। তাদের দাবি মিটারে নয়, চুক্তিতে সিএনজি চালাবেন তারা। প্রত্যেকটা গাড়িতে কাগজে ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা রাস্তায় নামাইছি। আমরা চাই যে মিটার ছাড়া গাড়ি চলুক। বিভিন্ন রকমের অজুহাতে দিয়ে আমাদের খুব হারানি করে রাস্তাঘাটে, এই কারণে আমরা খুব ত্যাক্ত হইয়া রোডে নামিয়ে এই আন্দোলন শুরু করছি। 200 টাকার মামলা এখন 2000 টাকা পর্যন্ত আছে। আগে গেট ছিল 30 টাকা, এখন বর্তমানে 43 টাকা। আগে জমা দিতাম 900 টাকা, এখন জমা দেয় 1100 টাকা। মোহাম্মদপুর, মিরপুর ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক আটকে দেয় যান চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। আমার পরীক্ষা 20 মিনিট লেট হয়ে গেছে, আমি এত জ্যাম রাস্তা। আমিন বাজার থেকে আমার আসতে প্রায় 1 ঘন্টা 40-45 মিনিটের মতো লাগছে, মানে অসহনীয় জ্যাম আর কি। এখন আমি আধা ঘন্টার মতো জ্যামে থেকে আসছি। বসে সমাধান করা উচিত, কিন্তু রাস্তায় জনগণকে দুর্ভোগ দিয়ে কষ্ট দেওয়া উচিত না। অনেক সময় দেখা যায় বর্ষাকালে বা যখন একটু ক্রাইসিস থাকে তখন তারা অনেক ডাবল ভাড়াও অনেক সময় চায়, তো এইগুলো দূর হবে যদি মিটারে চলে। পরে আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে মিটার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল বিআরটিএ। ভুক্তভোগী নগরবাসীরা জানান, যে কোনো দাবি আদায়ে সাধারণ মানুষকে জিম্মি করার এই প্রবণতা থেকে সরে আসতে হবে আন্দোলনকারীদের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকার দেশের দায়িত্বশীল, নির্ভীক, বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতা দেখতে চায়, এমন আশাবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার আশা, নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদের বয়ান প্রচার হবে না। গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ও ফিরে দেখা 1 থেকে 36 জুলাই বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, সাংবাদিকরা কারো খারাপ কাজের সমালোচনা করতে পারবেন, দেশে এমন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার। বিগত 1 থেকে 31 জুলাই পর্যন্ত আন্দোলন ও সকল আত্মত্যাগের তথ্যচিত্র তৈরি করা হবে বলে জানান শফিকুল আলম, যা থেকে নতুন দেশ গড়ার প্রেরণা পাবে তরুণ প্রজন্ম। মানে ফ্রি প্রেস পাবো, যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে। সবাইকে আপনি কাঠগড়ায় দাঁড় করবেন, এটা হচ্ছে জার্নালিজমের কাজ। এবং সবাই মিলে আমরা একটা ভালো বাংলাদেশ গড়তে চাই, এমন একটা বাংলাদেশ যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটা বাংলাদেশ যেখানে
আপনি লেজিটিমেটলি আপনি যে কোনো মানুষকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। তৃতীয় ও শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের একাংশের শীর্ষ মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ নয় বলেই গাজায় সহিংসতা চালাতে পারছে ইহুদিরা। তাবলিগ জামায়াতে বিভেদ ভালো বার্তা দেয় না মন্তব্য করে আগামীতে মিলেমিশে ইজতেমা আয়োজনের তাগিদ দেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বুক ভরা কান্না আর দু চোখের পানি ফেলে জীবনের যাবতীয় গুনার জন্য সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে মাপ চান মুসল্লিরা। দিল্লি থেকে আসা মাওলানা ইউসুফ বিন সাদ দুপুর 12:38 আখেরি মোনাজাত শুরু করে শেষ করেন 1:08 মিনিটে। 30 মিনিটের মোনাজাতের পুরোটা সময় জুড়ে আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল তুরাক তীর। 3 দিনের ইজতেমায় অংশগ্রহণকারীদের পাশাপাশি সকাল থেকে আশপাশ থেকে ইজতেমা ময়দানে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকেই মহাসড়কে বসে শরিক হন আখেরি মোনাজাতে। সবার সাথে আমরা দোয়া করেছি, আমার পরিবারের জন্য দোয়া করেছি, বাংলাদেশের জন্য দোয়া করেছি। আল্লাহর কাছে দোয়া করছি সারা মুসলিম উম্মাহ যাতে এক আকাশের নিচে শান্তি বজায় থাকতে পারে। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের বিবাদে আগের মতো একবার ইজতেমা হয় না বেশ কয়েক বছর ধরে। 3 দফা ইজতেমা আয়োজন করায় অনেকেই আগ্রহ হারিয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যে যতদিন হাতে বেঁচে রাখে আল্লাহ পাক যেন সবাইকে একসাথে ইজতেমা করার তৌফিক দান করে। এক আমিরের নেতৃত্বে ইজতেমাটা করতে পারি সেই দোয়াই আল্লাহর কাছে চাইছি। মুসলমানরা বিবাদে জড়ালে সুযোগ নেয় বিধর্মীরা, তাই আগামীতে সবার অংশগ্রহণে ইজতেমা আয়োজনের তাগিদ মুসল্লিদের। হযরত উলামায়ে কেরামকে আমরা বলবো, যেহেতু আপনারা ইসলামের কায়েদ রাহাবার পথ প্রদর্শক, আমরা চাই হযরত উলামায়ে কেরাম একটা নিরপেক্ষ ভূমিকা নিয়ে আমাদের উভয় পক্ষকে নিয়ে ইজতেমার পরে বসলে দ্রুত সময়ের মধ্যে তাবলীগের বিভেদ দূর হয়ে যাবে। 1966 সাল থেকে এই তুরাক তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা, যদিও শুরুটা আরও আগে 1946 সালে কাকরাইলে। মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ মিলন মেলা বসত এই তুরাক তীরে, কিন্তু বেশ কয়েক বছর ধরে জোবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যকার বিরোধে আলাদা আলাদা ইজতেমা হয়। সেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় মিলন মেলার পরিবেশ এখানে আর দেখা মিলছে না। তারপরও এবার স্বস্তির বিষয় হলো যে জোবায়েরপন্থী এবং সাদপন্থীদের মধ্যকার কোনো ধরনের সহিংসতা ছাড়াই শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, টঙ্গী, গাজীপুর। বান্দরবানের লামায় রাবার বাগানের 20 শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম মুরমঝিড়ি থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত শ্রমিকদের নাম পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড গোয়ালমারা মুরমঝিড়ি রাবার বাগান এলাকায় বাগানের কাজ করতে যান 20 শ্রমিক। সেখান থেকে দুপুরে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এর আগে গত 14 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারিতে একই উপজেলার সরই ইউনিয়ন থেকে 2 দফায় 14 জন শ্রমিক অপহরণের শিকার হয়েছিলেন। পরে যৌথ বাহিনী তাদের উদ্ধার করে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রোজাকে সামনে রেখে মিল মালিকরা বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন পাইকারি ব্যবসায়ীরা। তেলের সাথে অন্য পণ্য নিতেও বাধ্য করছেন তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বৈঠকে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে মিল মালিকদের দাবি 27 ফেব্রুয়ারি থেকে বাজারে তেলের সংকট থাকবে না। এ সময় ভোজ্য তেলের উৎপাদন ও সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রিপোর্ট শারফুল আলমের। মুসলিম প্রধান দেশগুলোতে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়, যদিও বাংলাদেশে এই চিত্র ঠিক বিপরীত। এখানে রমজান মাসে অতিরিক্ত মুনাফা করতে সারা বছর অপেক্ষা করেন ব্যবসায়ীরা। চলতি বছরে এরই মধ্যে রমজান মাস উপলক্ষে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই জন্য মিল মালিকদের দোষ দেন পাইকারি ব্যবসায়ীরা। কোন দোকানে 2 লিটার 5 লিটার কোন তেল আছে কিনা? সরজমিনে আপনারা সবাই চলেন। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতেছে ওনারা 5-6 জন কোম্পানি। ওনারা মাল সাপ্লাই কেন শর্ট রাখতেছে, এটা হলো প্রশ্ন। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান মিল মালিকরা। একটা জিনিস আশ্বস্ত করতেছি, 24 তারিখের পরে
আপনি এই পাম অয়েলের তো সংকটের প্রশ্নই আসে না, এবং সয়াবিন তেলেরও কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল, এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এবং আমি এটুকু আপনাদেরকে বলতেছি, আমরা কালকা কমার্স মিনিস্ট্রির সাথে আমাদের কথা হয়েছে, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। ভোজ্য তেলের বাজারে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, কোনোভাবেই ভোজ্য তেলের সাথে অন্য পণ্য যুক্ত করা যাবে না। আমরা কেউ ফেরেশতা আর কেউ শয়তান না, মিক্সড দাম যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই থাকবে, এবং এই কারণে ওনারা কথা দিয়েছেন যে ওনাদের কারেক্ট করবেন, আমরা এটা বাস্তবায়ন করার ব্যবস্থা নেব। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা এবং ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশ দেন মহাপরিচালক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম আফ্রিকা দেশ মালিতে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে 48 জন নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে ওই খনিটি পরিচালিত হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। মালির পুলিশ সূত্র জানিয়েছে, খনি ধসে পড়ার ঘটনায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কয়েকজনের পাশে থাকা জলাশয়ের পানির মধ্যে পড়েছিলেন। তাদের মধ্যে শিশু ও নারীও ছিলেন। হতাহতদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কাল পাকিস্তান শাহিনজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠছে টুর্নামেন্টটি। পরের দিনই দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল। তার আগে দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। রোববার প্রথমবারের মতো অনুশীলন করেন মুশফিক রিয়াদরা। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে 12ই ডিসেম্বর, তাই এই ম্যাচ দিয়েই নিজেদের অবস্থান বুঝে নেওয়ার লক্ষ্য ফিল সিমন্সের দলের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ভৌগোলিক অবস্থানগত সুবিধা আদায় করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি কেউ থামাতে পারবে না, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার পতনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাইয়ের সুযোগ এসেছে, মন্তব্য তারেক রহমানের। দল পুনর্গঠন করে 31 দফার ভিত্তিতে দেশ গড়ার তাগিদ। অবিলম্বে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি, নাগরিক কমিটি। নির্বাচনকে ঘিরে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটা গণবিপ্লব হবে, হুঁশিয়ারি সার্জিস আলমের। মিটারে নয় সিএনজি অটোরিকশা চলবে চালকের নির্ধারিত ভাড়ায়। আন্দোলনের মুখে জেল জরিমানার নির্দেশনা থেকে সরে এলো বিআরটিএ। রাজধানী জুড়ে তীব্র যানজট। এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। মুসলমানদের মধ্যে বিভক্তি দূর করার আহ্বান, আগামীতে ঐক্যবদ্ধভাবে ইজতেমা আয়োজনের তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।